আমি ফিরে এসেছি ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার 1 2 3 অর্থাৎ তিনটে চ্যাপ্টার অল অবজেক্টিভ প্রশ্ন করাবো এবং প্রকাশনীর নাম হচ্ছে ছায়া প্রকাশনী বুক। ছায়া প্রকাশনী বুকের পার্ট এ এমসিকিউ চ্যাপ্টার 1 নম্বরে করব, তারপর চ্যাপ্টার 2 তারপর চ্যাপ্টার 3 করব। চ্যাপ্টার 1 নম্বর প্রশ্নগুলো দেখবে তোমরা, এটা আপডেট বই, তো প্রত্যেকের বইয়ের সঙ্গে আশা করি প্রশ্নগুলো মিলবে। তবে প্রশ্নগুলো দেখার সময়, ভিডিও দেখার সময় প্রশ্নগুলো বইয়ের সঙ্গে মিলাবে, মেলানোর পরে তারপরে মানে বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, প্রশ্নটা শুনবে ভালোভাবে, তারপর উত্তরটা অ্যাকসেপ্ট করবে। তো এক মার্কের প্রশ্ন আমি বলছি, 1 নম্বর বলছে এমসিকিউ 1 নম্বর, আমি সঠিক উত্তরটা বেছে নেব। বলছে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হলো, এর আগের অপশন বলছে নাইট্রোজেন N2, বি দাগ বলছে CO2 কার্বন ডাই অক্সাইড, সি দাগ বলছে CFC আর ডি দাগ বলছে অক্সিজেন। বলছে ওজোন স্তরের জন্য ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাসটির নাম কি? CFC ক্লোরোফ্লোরোকার্বন। সঠিক উত্তর কি হবে? CFC ক্লোরোফ্লোরোকার্বন। 2 নম্বর প্রশ্ন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নিচে কিছু অপশন দিয়েছে, দিয়ে বলছে কোনটি গ্রিনহাউস নয়। প্রথমে আছে কি CH4, বি দাগে বলেছে N2O এবং সি দাগে বলেছে N2 আর ডি দাগে বলেছে CO2। N2 গ্রিনহাউস গ্যাস নয়, অর্থাৎ সি দাগেরটা N2 গ্রিনহাউস গ্যাস নয়, বাকিগুলো সব গ্রিনহাউস গ্যাস। এরপরে কোনটি তাপমাত্রা সবচেয়ে বেশি? কোনটি তাপমাত্রা সবচেয়ে বেশি? এ দাগে হচ্ছে কাঠ, এ দাগে হচ্ছে কাঠ, বি দাগে বলছে LPG লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সি দাগে বলছে কয়লা, ডি দাগে বলছে ডিজেল। বলছে এর মধ্যে কোনটি তাপমাত্রা সবচেয়ে বেশি? তাপমাত্রা সবচেয়ে বেশি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ LPG, বি দাগেরটা সঠিক। এখানে তিনটে এমসিকিউ আছে, এরপরে এক কথায় উত্তর। তিনটে এমসিকিউ আছে, এরপরে এক কথায় উত্তর। ভালোভাবে লক্ষ্য করো তোমরা। এমসিকিউ শেষ হলো। 2 এর বিভাগ খ আর কি? বিভাগ খ, বিভাগ এ হলো এর আগে এক কথায় উত্তর, এক কথায় উত্তর, এক কথায় উত্তর। এক দাগের প্রশ্ন, আমি প্রশ্নগুলোর উত্তর লিখব। বলছে বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, স্তরগুলোর মধ্যে কোন স্তরটাই বলছে উষ্ণতা জলচক্র নিয়ন্ত্রণ করে? ট্রপোস্ফিয়ার। কোন স্তর? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার উত্তর হবে কি? ট্রপোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন বলছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতায় কিরূপ পরিবর্তন ঘটে? ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধি পেলে, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা ও চাপ দুটোই কমতে থাকে। কি হয়? কমতে থাকে। চাপ ও উষ্ণতা কমে। কি হয়? উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতা কমে। 3 নম্বর প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে ভেদার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ারে ভেদার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার। একটু কাটলে একটু কারেন্ট চলে যাওয়ার জন্য একটু আমাদের খাতা খুলতে হবে, একটু ওয়েট করো।
আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার। এরপর 4 দাগের প্রশ্ন বলছে, 4 দাগের প্রশ্ন কি বলছে, পূর্ণ নবীকরণযোগ্য দুটি শক্তির উদাহরণ, বায়ু শক্তি, সৌর শক্তি, ভূতাপ শক্তি, যে কোনো দুটো লিখতে হবে। বায়ু শক্তি, বায়ু শক্তি ও সৌর শক্তি। সৌর শক্তি। 5 নম্বর প্রশ্নের উত্তর বলছে, 5 নম্বর, মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় কত সালে? 1987 সালে। 1987 সালে মন্ট্রিল প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ট্রিল প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত 1987 সালে। এরপরে 6 দাগের প্রশ্ন, এক কথার উত্তর চলছে কোনো। 6 দাগে বলছে, সৌরকোষে ব্যবহৃত হয় এরূপ একটি যন্ত্রের নাম। সৌরকোষ ব্যবহৃত হয় এরূপ একটি যন্ত্রের নাম হচ্ছে 6 দাগে সোলার প্যানেল। সোলার প্যানেল। সোলার প্যানেল। এরপরে বাম দিক ডান দিক, এক কথার উত্তর শেষ। বিভাগ গ। বিভাগ গ। গ বিভাগে বাম পক্ষ ডান পক্ষ অর্থাৎ এ বি তে ভাগ করে নিচ্ছে আমরা। তোমরা পরীক্ষায় প্রশ্নে যেরকম বাম স্তম্ভ ডান স্তম্ভ থাকলে বাম স্তম্ভ ডান স্তম্ভ লিখবে। ব্যাস। একটা আছে গ্রিন হাউস। গ্রিন হাউস গ্যাস। 2 দাগে আছে ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ। ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ। 3 নম্বর, জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি। আর 4 নম্বর বলছে বায়োগ্যাসের প্রধান উপাদান। গ্যাসে প্রধান উপাদান। আমি সঠিক উত্তরটা পাশাপাশি লিখে দেবো। গ্রিন হাউস গ্যাস হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড। ডি দাগ। CO2 প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয় CO2 কে। এরপরে ওজোন স্তর ক্ষয়কারী পদার্থকে সি দাগে NO। সি দাগ NO। এরপর হচ্ছে জীবাশ্ম জ্বালানি বলা হয় প্রাকৃতিক গ্যাসকে। জীবাশ্ম জ্বালানি বলা হয় কোনটাকে? প্রাকৃতিক গ্যাসকে। বি দাগেরটা প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস। এরপর হচ্ছে বলছে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। ABC এর আগে পড়তে মিথেন CH4 মিথেন। ভালো করে দেখে নাও ডান দিক বাদিক ভালো করে দেখে নাও। এবার আসছে বিভাগ খ। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে ভালো করে লক্ষ্য করো। আমি জাস্ট উত্তরটা লিখবো। শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ 1 নম্বর কি বলছে? ট্রপোস্ফিয়ার ড্যাশ নামে পরিচিত। ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্রুদ্ধমণ্ডল। ট্রপোস্ফিয়ারের এক নাম হচ্ছে কি? ক্রুদ্ধমণ্ডল বা রাগান্বিত মণ্ডল বলা হয়। ক্রুদ্ধমণ্ডল। বা রাগান্বিত মণ্ডল লিখলেও হবে। এরপরে 2 দাগের প্রশ্ন বলছে গ্রিনহাউস গ্যাসে, এটা অবশ্যই শূন্যস্থান ক্রুদ্ধমণ্ডল। গ্রিনহাউস গ্যাস প্রভাব পৃথিবীর গ্যাস বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। গ্রিনহাউস গ্যাস যতটা পৃথিবী বাড়বে ততটা কি হবে? উষ্ণতা বৃদ্ধি পাবে। উষ্ণতা বৃদ্ধি।
এখানে দুটো শূন্যস্থান আছে। এবার সত্য মিথ্যা, সত্য মিথ্যা প্রশ্ন করব, সত্য মিথ্যা উল্লেখ করে দেব। এক নম্বর বলছে ট্রপোস্ফিয়ারের ওজোন স্তর অবস্থান করে না। ট্রপোস্ফিয়ার ওজোন স্তর অবস্থান করে না, কারণ ওজোন স্তর অবস্থান করে স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তর অবস্থান করে, এটা মিথ্যা। প্রথমটা হবে কি? মিথ্যা। দুই দাগেরটা কি বলছে? সিএফসি গুলো নিষ্ক্রিয় অদাহ পদার্থ, ফলস, মিথ্যা। দাহু পদার্থ অবশ্যই। এরপরে সৌরকোষ প্রস্তুতে সিলিকন ব্যবহার করে, সত্য। সৌরকোষ প্রস্তুত থেকে সিলিকনই ব্যবহার করা হয়, সত্য এটা। বাস, এখানে কোষে দেখি চ্যাপ্টার নাম্বার 1 এর যা অবজেক্টিভ ছিল এক মার্কের সবগুলো শেষ হয়েছে। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার নাম্বার 2 যেটা গ্যাসের আচরণ নামে পরিচিত, চ্যাপ্টার নাম্বার 2 এর অবজেক্টিভ গুলো আমি এবার করাবো। চ্যাপ্টার নাম্বার 2 লক্ষ্য রাখো। চ্যাপ্টার 2 এর এক দাগের প্রশ্ন, এমসিকিউ বিভাগ ক বিভাগ। এক দাগের প্রশ্ন বলছি, জলের মোল ভর জি মোল ইনভার্স এককে 16, 18, 20, 24। এই দাগে বলছে 16, বি দাগে বলছে 18, সি দাগে বলছে 20 আর ডি দাগে বলছে 22। জল H2O মানে হচ্ছে 2 গুণ 1 প্লাস অক্সিজেনের 16 অর্থাৎ হবে 18। অর্থাৎ সঠিক উত্তর কত হবে? 18। সঠিক উত্তর বি। দুইয়েরটা বলছে 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? 5 মোল হাইড্রোজেন গ্যাস 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস, এটা এর জন্য 2 × 1 আর 5 মোলের 5 দিয়ে গুণ, তারপর কত হবে? 10 গ্রাম। অর্থাৎ উত্তর হবে কত? 10 গ্রাম। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 5 গ্রাম। এ দাগেরটা। বি দাগে হচ্ছে 10 গ্রাম, সি দাগে হচ্ছে 20 গ্রাম আর ডি দাগে হচ্ছে 15 গ্রাম। সঠিক উত্তর কোনটা পেলাম? সঠিক উত্তর পেলাম বি দাগেরটা। 3 নম্বর প্রশ্ন বলছে চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্রের তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় সেট করেছে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হবে, আর সঠিক উত্তর হবে সি দাগেরটা সঠিক উত্তর। কারণ অনেকগুলো অপশন আছে, অপশনগুলো তুলে এটাই। এ দাগের অপশন ছিল 0 ডিগ্রি 0, বি দাগে হচ্ছে 273, সি দাগে হচ্ছে 373 আর ডি দাগে হচ্ছে -273। সরি, এটা -273, এটা -273, সি দাগে হচ্ছে -136.5, অর্থাৎ সঠিক উত্তর হবে সি এরটা। 4 নম্বর প্রশ্ন, কোন স্কেলে তাপমাত্রা মানে ঋণাত্মক হওয়া সম্ভব নয়? পরম স্কেলে। অর্থাৎ সঠিক উত্তর হবে পরম স্কেল, সেলসিয়াস। এ অপশন সেলসিয়াস, বি অপশন ফারেনহাইট, সি অপশন পরম স্কেল এবং ডি অপশন হচ্ছে এ বি সি তিনটেই। অর্থাৎ সঠিক উত্তর সি দাগেরটা পরম স্কেল। পরম স্কেল। কারণ বড় প্রশ্নগুলো আমি এমসিকিউ সবগুলো তুলবো না, সঠিক উত্তরটাই লিখবো। এরপরে 4 দাগ হলো 5 দাগেরটা। 5 দাগ কি বলছে? নিচের কোনটি চাপের এসআই একক? চাপের এসআই একক 1 নম্বর অপশনে বলছে নিউটন মিটার স্কয়ার, বি দাগ অপশনে বলছে নিউটন পার মিটার স্কয়ার, সি দাগে বলছে নিউটন মিটার আর ডি দাগে বলছে নিউটন, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার। বি দাগেরটা সঠিক উত্তর। সঠিক উত্তর কোনটা? বি এরটা, নিউটন পার মিটার স্কয়ার, এই নিউটন মিটার স্কয়ার, সরি এটা নয়, নিউটন মিটার স্কয়ার। সঠিক উত্তর এ। সঠিক উত্তর এ। চাপের বলছে এসআই, চাপের এসআই একক, এসআই একক নিউটন * মিটার স্কয়ার। চাপের এসআই একক
নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কেল চাপের একক, অর্থাৎ সঠিক উত্তর বি। সঠিক উত্তর বি এরটা। এরপর 6 দাগেরটা চাপের এসআই একক নিউটন পার মিটার স্কয়ার, সঠিক উত্তর বি, এটা -2 অবশ্যই। এরপর বি এর 6 দাগের পিবি ইকুয়াল টু এর সমীকরণে কোন রাশিটি স্থির? 1 নম্বর বলছে পি, বি নম্বর বলছে ভি, সি নম্বর বলছে টি, আর ডি নম্বর বলছে আর, অর্থাৎ সঠিক উত্তর আর। সঠিক উত্তর আর। এরপরে 7 দাগেরটা, 7 দাগের কি বলছে? বলছে 1 পাস্কাল সমান কত ডাইন পার সেমি স্কয়ার। 1 পাস্কাল সমান এক অপশনে বলছে 1, বি অপশনে বলছে 10, সি অপশনে বলছে 100, ডি অপশনে বলছে 1000, অর্থাৎ সঠিক উত্তর বি এরটা। 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেমি স্কয়ার, 10 ডাইন পার সেমি স্কয়ার। এমসিকিউ শেষ। এবার এক কথায় উত্তর। বিভাগ খ, বিভাগ খ এক কথায় উত্তর, পেজ নম্বর 20 পেজে আছে। খ বিভাগ এক কথায় উত্তর, এক কথায় উত্তর। একটু ওয়েট করো, হেড মাইক্রোফোন দিতে মনে নেই। এক কথায় উত্তর, এক কথায় উত্তর। এখন হচ্ছে গ্যাসের চাপ কাকে বলা হয়? গ্যাসের চাপ কাকে বলা হয় বলে দিচ্ছি। পেজ নম্বর তোমাদের এক পেজে, পেজ নম্বর তোমাদের হচ্ছে 10 পেজে আছে। 1 নম্বর প্রশ্ন 10 পেজে আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা লিখে নেবে বই দেখে। বলছে কোন আবদ্ধ পাত্রে এক একক ক্ষেত্রফলের উপর কোন গ্যাসের অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে। ধরো এটা একটা ক্ষেত্রফল, একটা আবদ্ধ পাত্রে একটা ক্ষেত্রফল, এটা এক একক, একক হচ্ছে 1 একক। 1 একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করবে সেই চাপকে বলা হয় গ্যাসের চাপ বলা হয়, তাকে গ্যাসের চাপ বলা হয়। এর করে বলছি কোন একটা আবদ্ধ পাত্রে 1 একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করবে তাকে গ্যাসের চাপ বলা হয়। এটা তোমরা লিখে নেবে, 1 নম্বর বই দেখে লিখে নেবে। পেজ 10 পেজ, এই পেজ নম্বর 10, আমি এখানে পেজ নম্বর লিখে দিচ্ছি। ছায়া বই 10 পেজে আছে, ভালো করে লক্ষ্য করবে। 2 নম্বর, 2 নম্বর বলছে চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? গ্যাসের চাপ ও ভর। গ্যাসের চাপ ও গ্যাসের ভর। গ্যাসের কি ভর। 3 দাগেরটা, 3 দাগে কি বলছে? পরশূন্য উষ্ণতা কাকে বলা হয়? যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, অর্থাৎ যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য পরিণত হয় তাকে বলা হয় পরশূন্য উষ্ণতা। অর্থাৎ -273 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্যে পরিণত হয়, তাই তাকে পরশূন্য উষ্ণতা বলা হয়। অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, একে পরমশূন্য উষ্ণতা বলা হয়। একে পরম শূন্য উষ্ণতা বলে। 3 নম্বর গেল 4 দাগেরটা। 4 দাগের প্রশ্ন কি আছে? 4 দাগের প্রশ্ন বলছে পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত? পরম স্কেল মানে হচ্ছে 0 ডিগ্রি প্লাস 273, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস, মানে সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের স্ফুটনাঙ্ক, তাই সেলসিয়াসের সঙ্গে 273 গুলো পরম স্কেলে হয়, অর্থাৎ 100 ডিগ্রি 100 প্লাস 273 কেলভিন সমান সমান কত? 373 কেলভিন। এটা হচ্ছে কি পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক মান। অ্যাভোগাড্রোর প্রকল্পটা লেখো। অ্যাভোগাড্রোর প্রকল্প 15 পেজে আছে, যদি আমি বলে দিচ্ছি ভালো করে শুনবে। 16 পেজে, এটা হচ্ছে 5 নম্বর, 16 পেজ, আমি বুঝিয়ে দিচ্ছি, এটা লিখে নেবে। 16 পেজে আছে। বলছে একটি চাপ উষ্ণতার সময়তে সব গ্যাসে, সেটা যৌগিক হোক মৌলিক হোক, সকল গ্যাসে অণু সংখ্যা বর্তমান। ক্লাস 9 এ ছিল। বলছে একই চাপ ফিক্সড থাকবে, চাপ অর্থাৎ পি ফিক্সড, আর একই চাপে একই
আয়তন একই উষ্ণতা অর্থাৎ টি স্থির। চাপ আর উষ্ণতা স্থির থাকলে একই আয়তনের অর্থাৎ 1 লিটার আর 1 লিটার যে কোনো গ্যাসের আয়তনে সেটা যৌগিক হোক মৌলিক হোক তাদের অনুসংখ্যা বর্তমান থাকবে। যেমন কি CO2 কার্বন ডাই অক্সাইড N2 দুটো মোল, এই দুটো মোলের আয়তন যদি সমান হয় তাহলে এদের মধ্যে অনুসংখ্যা ফিক্স থাকবে অর্থাৎ 6.23 × 10⁻⁶ ছিল একটা অ্যাভোগাড্রোর সংখ্যাটা। অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয় অর্থাৎ অ্যাভোগাড্রোর প্রকল্প বলছে একই চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে কোনো গ্যাসে সেটা মৌলিক বা যৌগিক হোক তাদের অনুসংখ্যা বর্তমান সমান থাকবে অর্থাৎ অনুসংখ্যা সমান থাকবে। পেজ নম্বর 16 পেজে আছে, উপরের দিকে লিখে নেবে। এরপরে এক কথা শেষ বাম দিক ডান দিক, এক কথা শেষ বাম দিক ডান দিক। বিভাগ নয়, এটা বাম দিক ডান দিক। আমি এ আর বি নাম দেব, এই স্তম্ভ বি স্তম্ভ নাম দেব আমি এ বি, তোমরা এ ডান দিক বাম দিক দেবে। এর ঘর আছে ভর ও চাপ ধ্রুবক, চাপ ভর ও চাপ ধ্রুবক। দুই আগেরটা বলছে ভর ও উষ্ণতা ধ্রুবক, ভর ও উষ্ণতা ধ্রুবক। 3 নম্বর বলছে চাপ উষ্ণতা ধ্রুবক, চাপ ও উষ্ণতা ধ্রুবক। 4 দাগে বলছে ভর আয়তন স্থির, ভর ও আয়তন স্থির স্থির। তার আগেরটা স্থির হবে, ধ্রুবক নাকি স্থির বলেছে, যদিও একই বোঝায়, যেটা আছে লেখা সেটাই লেখা বেটার। বাস একটু ওয়েট করো, আমি লাইটটা চালাই। এরপরে দেখো আমি সঠিক উত্তর লিখবো। ভর ও চাপ ধ্রুবক কার ক্ষেত্রে হয়? চার্লসের সূত্রের ক্ষেত্রে। কার সূত্র? চার্লসের, বি দাগেরটা চার্লসের সূত্র। চার্লসের সূত্রে কি হয়? গ্যাসের ভর ও চাপ ধ্রুবক থাকে। চার্লসের সূত্রে গ্যাসের চাপ ধ্রুবক থাকে এবং বলছে ভর ও উষ্ণতা ধ্রুবক। ভর ও উষ্ণতা ধ্রুবক থাকে কার ক্ষেত্রে? ভর ও উষ্ণতা ধ্রুবক থাকে বয়লের সূত্রে, অর্থাৎ সঠিক উত্তর সি, বয়লের সূত্র। বয়লের সূত্র, বয়লের সূত্র। এরপরে চাপ ও উষ্ণতা স্থির, চাপ ও উষ্ণতা স্থির থাকে বলছে অ্যাভোগাড্রোর প্রকল্প। এই জায়গাটা অ্যাভোগাড্রো প্রকল্প, যেটা বললাম অ্যাভোগাড্রো প্রকল্প। একটি চাপ উষ্ণতা সমায়তন সব গ্যাসে সেটা যৌগিক হোক মৌলিক হোক অনুসংখ্যা সমান থাকবে। এরপরে বলছে ভর উষ্ণ স্থির রেনের সূত্র, ডি দাগেরটা কি হবে? রেনের সূত্র, রেনোর সূত্র। দেখে নাও ভালো করে, ডান দিক বাম দিক শেষ। এবার সত্য মিথ্যা, শূন্যস্থান আছে, সরি শূন্যস্থান মুছে দিলাম। শূন্যস্থানের পরে দেখো তোমরা শূন্যস্থান পূরণ। 1 নম্বর বলছে বয়লের সূত্রে ধ্রুবক হলো গ্যাসের ড্যাশ ভর উষ্ণতা। বয়লের সূত্রে ভর, গ্যাসের ভর উষ্ণতা কি? গ্যাসের ভর ও উষ্ণতা, গ্যাসের ভর ও উষ্ণতা। শূন্যস্থানে এটা হবে ভর উষ্ণতা। 2 নম্বর বলছে এসআই এর সরলরেখা ধ্রুবক গ্যাস ধ্রুবক আর এর মান কত? এসআই পদ্ধতিতে, অর্থাৎ R এসআই আর এর মান, হচ্ছে 8.300 কত? 8.300 কত ছিল? আর এর মান হচ্ছে একটু ওয়েট করো, এসআই মান হচ্ছে 8.31 জুল, 8.31 জুল
মোল ইনভার্স কেলভিন ইনভার্স, মোল ইনভার্স কেলভিন ইনভার্স কি, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এরপরে 3 দাগ, সিজিএস পদ্ধতিতে চাপের একক কি, ডাইন পার সেমি, ডাইন পার সেমি নয় সেমি স্কয়ার, ডাইন পার সেমি স্কয়ার। এটা গেল, অর্থাৎ শূন্যস্থান শেষ। এবার সত্য মিথ্যা, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ গেল, সত্য মিথ্যা, সত্য মিথ্যা, সত্য সত্য মিথ্যা। এক দাগের প্রশ্ন কি বলছে দেখো, একটু কালিপুর নিলে বেটার হবে, 15 মিনিট ব্যবহার করবো। সত্য মিথ্যা দেখো কি বলছে, প্রথম প্রশ্নটা পড়তে থাকো তোমরা। সত্য মিথ্যা বলছে, 1 নম্বর সত্য মিথ্যা হচ্ছে আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু লঘু না, শুষ্ক বায়ু বেশি কি হয়, আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু বেশি শুষ্ক হয়, অর্থাৎ জলীয় বাষ্প কম থাকে, তাহলে এটা তো মিথ্যা। 1 নম্বর হচ্ছে কি মিথ্যা, মিথ্যা। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলছে কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত নয়, বলছে -273 কে। না, আমরা জানি কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হয় কত, 273 কেলভিন, -273 নয় 273 কেলভিন। এখানে মাইনাস উল্লেখ করেছে, অর্থাৎ কেলভিন স্কেল হচ্ছে 0, কেলভিন স্কেল এটা 0, অর্থাৎ কেলভিন স্কেল এটা 0, অর্থাৎ এটা মিথ্যা। বলছে কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক -273 কে, মিথ্যা এটা। যদি -273 সেলসিয়াস বলতো তাহলে সত্য হতো। 3 দাগেরটা বলছে বাস্তব গ্যাস অণুগুলি পরস্পর বিকর্ষণ করে, সত্য, অবশ্যই সত্য। বাস্তব অণুগুলি পরস্পর বিকর্ষণ করে, আকর্ষণ বিকর্ষণ দেখা যায় বাস্তব গ্যাসে, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে সেটা দেখা যায় না। একই উষ্ণতা চাপে সমায়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অনুসংখ্যা পৃথক, ভুল। অ্যাভোগাড্রোর প্রকল্প বলছে একই উষ্ণতা চাপে সমায়তন যেগুলো গ্যাসের অনুসংখ্যা সমান থাকবে, এখানে হচ্ছে পৃথক, তাই উত্তর থাকবে মিথ্যা, মিথ্যা। অর্থাৎ গ্যাসের চাপ চ্যাপ্টার সমস্ত অবজেক্টিভ শেষ। এরপরে দেখো আমি পরবর্তী চ্যাপ্টার রাসায়নিক গণনা, রাসায়নিক গণনা চ্যাপ্টার নাম্বার হচ্ছে 3, রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা যেটা খুব ভেরি ইম্পর্টেন্ট, রাসায়নিক বিক্রিয়ক, বিক্রিয়ক বলতে কাকে বলা হয়, আর হচ্ছে শক্তি নিত্যতা সূত্র বা ভর নিত্যতা সূত্র, আর আইনস্টাইনের গাণিতিক রূপটি কি। তো এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন বলতে গেলে ম্যাথ আসতে পারে বা অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে, এমসিকিউ এক একটা কি বলছে, 12 গ্রাম কার্বন দ্রবণে উৎপন্ন CO2 পরিমাণ কত, এটা দেখে নাও। কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করলে উৎপন্ন হয় CO2, কার্বনের ভর 12, আর এখানে হচ্ছে 12 + 2 × 16, অর্থাৎ হচ্ছে 44 গ্রাম। তাহলে 12 গ্রাম কার্বনের সঙ্গে কত গ্রাম উৎপন্ন হচ্ছে, 44 গ্রাম। মানে সঠিক উত্তর হবে এই দাগেরটা আছে কি 32 গ্রাম, বি দাগের অপশন আছে 44 গ্রাম, সি দাগের অপশন আছে 22 গ্রাম, আর ডি দাগের অপশন আছে, মুছে দিলাম এটা, ডি দাগের অপশন আছে কি 28 গ্রাম, 28 গ্রাম। মানে সঠিক উত্তর হবে কত, 44 গ্রাম। 1 নম্বর গেল। 2 নম্বর বলছে A2 মোল NO এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন, অর্থাৎ NO এর সঙ্গে কার অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, উৎপন্ন হচ্ছে কি NO2, তাহলে 2 মোল NO, তাহলে বিক্রিয়া করলে কি 2 মোল উৎপন্ন হবে, 2 4, অর্থাৎ এর বলছে এ কত লিটার, অর্থাৎ আমরা জানি 1 মোল NO2 আয়তন 22.4 লিটার, তাহলে 2 মোলের জন্য 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ 44.8 লিটার, অর্থাৎ সঠিক উত্তর 44.8 লিটার। অর্থাৎ এই দাগেরটা আছে 22.4 লিটার, 22.4 লিটার। বি দাগের অপশন আছে 11.2 লিটার, সি দাগের অপশন আছে 5.6 লিটার। এরপর এটা মুছে দিলাম। আর ডি দাগের অপশন আছে
8 লিটার। সঠিক উত্তর ডি এরটা। 3 দাগের প্রশ্ন বলছে 4 মোল H2 এর সঙ্গে 2 মোল O2 বিক্রিয়ায় স্ট্রিমের মোল সংখ্যা কত? অর্থাৎ বলছে H2 এর সঙ্গে O2 বিক্রিয়া করছে, দুটো H2 আর চারটে এটা বিক্রিয়া করলে উৎপন্ন হবে কি H2O2। অক্সিজেন 4টে, এখানে 4, অক্সিজেন 8 থাকে, অর্থাৎ 4 মোল কত উৎপন্ন হবে? 4 মোল। অর্থাৎ সঠিক এই জায়গাটা হচ্ছে কত আছে 2, বি দাগেরটা হচ্ছে 4, সি দাগেরটা হচ্ছে 6 আর ডি দাগেরটা হচ্ছে কত 8, অর্থাৎ 4 মোল উৎপন্ন হবে। কারণ 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেন বিক্রিয়া করলে 4 মোল H2O2 উৎপন্ন হয়। 4 দাগের প্রশ্ন বলছে 12 গ্রাম কার্বন দহনে যে গ্রাম CO2 উৎপন্ন হয়। 12 গ্রামের আগে বললাম কার্বনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করলে CO2 উৎপন্ন হয়, তাহলে এটা 12 গ্রাম, 12 গ্রামে পাচ্ছে 44 গ্রাম, আর জানি এটা 1 মোল যে কোনো গ্যাস আছে 22.4 লিটার, 22.4 লিটার, অর্থাৎ উত্তর হয় 22.4 লিটার। 1 নম্বর অপশন কি? 1 নম্বর অপশন হচ্ছে কি 1.2 লিটার, বি দাগের অপশন বলছে 5.6 লিটার, সি দাগের অপশন বলছে লিটার, অবশ্যই টু ভেবো না অনেকে। সি দাগের অপশন বলছে 4.8 লিটার, ডি দাগের অপশন বলছে 22.4 লিটার। সঠিক উত্তর হবে 22.4 লিটার। এমসিকিউ প্রশ্ন শেষ। এরপর আছে একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও। এক কথায় উত্তর। এক কথায় উত্তর। এক কথায় উত্তর। 1 নম্বর কি বলছে? বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থ কাকে বলা হয়? আমি বলে দিচ্ছি, বলে লিখে নেবে। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাদের বলে বিক্রিয়ক, আর রাসায়নিক বিক্রিয়ার ফলে যেসব নতুন ভিন্নধর্মী পদার্থ উৎপন্ন হয় তাদের বলে বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, তোমরা পেজ নম্বর লিখে নেবে। 21 নম্বর পেজে আছে, 21 পেজে আমি বুঝিয়ে দিচ্ছি, তো অবশ্যই লিখে নেবে। পেজ নাম্বার 21 বলছে বিক্রিয়ক যেসব পদার্থ কোন একটা বিক্রিয়া ঘটাবো, যেমন আমি কি কার্বনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করলাম, দিয়ে CO2 উৎপন্ন হলো। এই যে কার্বন আর অক্সিজেন এরা হচ্ছে কি দুজনাই একসঙ্গে কি বিক্রিয়ক, এরা হচ্ছে কি বিক্রিয়ক। আর এই যে যেটা উৎপন্ন হলো, এটা উৎপন্ন হলো, এটা বিক্রিয়জাত পদার্থ। অর্থাৎ যারা অংশগ্রহণ করবে কোনো বিক্রিয়ায় তাকে বলা হয় বিক্রিয়ক, আর যে বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হবে তাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। আর টোটালটাকে বলা হয় বিক্রিয়া। লিখে নেবে এটা, বিক্রিয়া আর বিক্রিয়াজাত পদার্থ। 2 নম্বর বলছে ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ সূত্র কাকে বলা হয়? ভরের সংরক্ষণ সূত্র পেজ নাম্বার একদম প্রথমে আছে, 21 পেজে আছে। 21 পেজের নিচের দিকে তো লিখে নেবে, আমি বুঝিয়ে দেবো, জাস্ট লিখে নেবে। বলছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার মোট ভরের সঙ্গে বিক্রিয়ক পদার্থের মোট ভরের পরিমাণ সমান হয়। অর্থাৎ আমি যে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে কি পেলাম? CO2 পেলাম। তাহলে কার্বনের ভর হলো 12 আর অক্সিজেনের হচ্ছে 2 * 16 মানে 32। 32 আর 12 যোগ করলে 44, যোগ করলে হবে কত? 40। এটা পাচ্ছি কত? 40। এটা 40। অর্থাৎ বলছে কোন রাসায়নিক বিক্রিয়া ঘটানোর পরে বিক্রিয়ার আগে যে ভর থাকবে, অর্থাৎ বিক্রিয়ার আগে বলতে এটা আর বিক্রিয়ার পরে বলতে এটা। বিক্রিয়ার আগে যে ভর ছিল কত? 40, আর বিক্রিয়ার পরে কত হলো? 44। এদের ভর সমান হবে। একে বলা হয়, এটা হচ্ছে কি ভরের বিক্রিয়ার সূত্র। অর্থাৎ পেজ নাম্বার 21 আছে, দেখে লিখে নেবে। আমি একটু মুছে দিচ্ছি। এরপর 2 দাগ, এই 3 দাগ। 3 দাগে বলছে শক্তি ও ভরের পারস্পরিক অনুপাত সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটা লেখো। আইনস্টাইনের সমীকরণ হচ্ছে E = mc², E মানে হচ্ছে কি শক্তি, m মানে হচ্ছে বস্তুর ভর, আর c মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ। 4 নম্বর প্রশ্ন কি বলছে? গ্যাসের প্রবাহ ঘনত্ব বাষ্প ঘনত্ব বলতে কি বোঝো? বাস পেজ নম্বর দেখো 22 পেজে আছে, বুঝিয়ে দিচ্ছি।
22 পেজ লিখে নেবে। 22 পেজে আছে, যাদের ছায়া প্রকাশনী বই পেজ নম্বর হচ্ছে 22 পেজে আছে। 22 পেজে দেখ কি বলছে, বলছে কি বলছে, এসটিপিতে এক লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকেই গ্যাসটি প্রমাণ ঘনত্ব বলা হয়। বলছে 1 লিটার গ্যাসকে এসটিপিতে বা এনটিপিতে বা এনটিপিতে 1 লিটার গ্যাসকে গ্রামে প্রকাশ করাকে বলা হয় কি প্রমাণ ঘনত্ব। আর একবার বলছি, এসটিপি বা এনটিপিতে 1 লিটার গ্যাসকে গ্রামে প্রকাশ করাকে বলা হয় কি প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্ব কাকে বলা হয়, এসটিপিতে বা এনটিপিতে 1 লিটার গ্যাসকে গ্রামে প্রকাশ করাকে বলা হয় কি বাষ্প ঘনত্ব, প্রমাণ ঘনত্ব বলা হয়। এটা বাষ্প ঘনত্ব। বলছে একটি চাপ প্রস্তুতায় যে কোনো গ্যাসের ভর সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরে যতক্ষণ হয় সেই সংখ্যক গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়। এটা করে নেবে তোমরা। 5 দাগের প্রশ্ন কি বলছে দেখো। 5 দাগে বলছে গ্যাসের বাষ্প ঘনত্ব আণবিক ভরের মধ্যে সম্পর্ক। এটা লিখে দিচ্ছি, কারণ আণবিক ভর ইকুয়াল টু আণবিক ভর সমান 2 ইনটু বাষ্প ঘনত্ব। 2 ইনটু কি হয়, বাষ্প ঘনত্ব। 2 ইনটু বাষ্প ঘনত্ব, এটাই। অর্থাৎ এক কথায় উত্তর শেষ। এরপরে যাবে ডান দিক বাঁ দিক। ডান দিক বাঁ দিক, এখানে লেখাগুলো একটু বড় বড় আছে। এটা A স্তম্ভ, এটা B স্তম্ভ। বলছে 50 গ্রাম 1 নম্বর 50 গ্রাম CaCO3 ক্যালসিয়াম কার্বনেট এর বিয়োজনে উৎপন্ন CO2 এর পরিমাণ। CO2 এর পরিমাণ, CO2 অবশ্যই গ্যাস, CO2 গ্যাসের পরিমাণ, CO2 গ্যাসের পরিমাণ। 2 জায়গাটা বলছে 22.4 লিটার CO2 এর পরিমাণ। STP তে, STP বা NTP একই জিনিস, STP তে। 3 নম্বর অপশন বলছে, 24 গ্রাম CO দহনে 24 গ্রাম কার্বন দহনে 24 গ্রাম C দহনে সৃষ্ট CO2 এর পরিমাণ। লাস্টেরটা দেখো, 4 নম্বর অপশন বলছে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে এটম ও HCl এর বিক্রিয়ায় উৎপন্ন CO2 উৎপন্ন CO2 গ্যাস। বাস, তাহলে সঠিক উত্তর লিখো 50 গ্রাম। দেখো এত গ্রাম কার্বন ডাই অক্সাইড বিয়োজন CaCO3, এটা বিয়োজন ঘটাবো। CO3 বিয়োজন ঘটে কি উৎপন্ন হবে, এটা বিয়োজন ঘটা হবে CaCO3, CaO প্লাস O2 উৎপন্ন হয়। ক্যালসিয়াম অক্সাইড ও অক্সিজেন উৎপন্ন হয়। ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন, CO3 বিয়োজনের ফলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড। এত এ কত গ্রাম, 25 গ্রাম, এত 25 গ্রাম। তাহলে এটা মানে হচ্ছে ক্যালসিয়ামের কত, ক্যালসিয়াম এটা হচ্ছে ক্যালসিয়াম 40, এটা যোগ করলে হবে টোটাল হবে 100 গ্রাম। 100 গ্রাম পাচ্ছি কত, কার্বন ডাই অক্সাইড 40 গ্রাম। তাহলে 100 গ্রামে 40 গ্রাম পেলে 50 গ্রাম বসে কত, 22 গ্রাম। অর্থাৎ সঠিক উত্তর হবে আমার এখানে, সঠিক উত্তর হবে কোনটা, বি এরটা, 22 গ্রাম। ভালো করে লক্ষ্য করবে, এটা বুঝবে ভালো করে। বা কারণ ক্যালসিয়াম কার্বনেট মান হচ্ছে 100 গ্রাম, 100 গ্রামে পাই আমি 40 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে 1 গ্রামে কত, 40/100 আর
50 গ্রামে, তাহলে গুণ 50 হয়ে যাবে, তার মানে কি 44/2 হয়ে যাবে, অর্থাৎ 22 গ্রাম। এরপরে দুইটা 22 চালের এসটিপিতে হচ্ছে কি 44 গ্রাম, কারণ 44 গ্রাম হচ্ছে ডি আগেরটা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হয় 22.4 লিটার এসটিপিতে বা এনটিপিতে। এরপরে তিনটা 24 গ্রাম CO দহনে এত উৎপন্ন করে কত 24 গ্রাম, স্যার সি এর সঙ্গে অক্সিজেন বিক্রিয়ায় CO2 উৎপন্ন হচ্ছে, তাহলে 24 গ্রামে মানে কি ডবল হয়ে যাবে, 24 গ্রাম CO দহনে CO2 কত, তাহলে এটা হচ্ছে 12 গ্রামে উৎপন্ন হবে 44 গ্রাম, 24 গ্রামে কত হবে ডবল হয়ে যাবে 88 গ্রাম, অর্থাৎ 88 গ্রাম। সঠিক উত্তর হচ্ছে সি টার্গেটটা 88 গ্রাম। লাস্ট যেটা পড়ে থাকছে কি 25 গ্রাম এসিড বিক্রিয়া CO2, এর আগে বলছিলাম কি 100 গ্রাম উৎপন্ন হয়েছিল, 100 গ্রামে 100 গ্রাম CaCO3 তে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল কত CaO প্লাস CO2 44 গ্রাম, তাহলে 1 গ্রামে কত 40/100, আর এবার হচ্ছে 25 গ্রামে একটু 25 হবে, অর্থাৎ ভাগ করলে কত হবে 4 11 40, অর্থাৎ 11 গ্রাম, অর্থাৎ এ বি এর আগেরটা 11 গ্রাম। ডান দিক বাদিক শেষ। এরপর যাব শূন্যস্থান। শূন্যস্থানটা লক্ষ্য করো, শূন্যস্থান কি বলছে, পেজ নম্বর 27, রাসায়নিক বিক্রিয়ায় ড্যাশ ভরের প্রয়োগযোগ্য পরিবর্তন ঘটে না। রাসায়নিক বিক্রিয়ায় ড্যাশের ভরের, অর্থাৎ ভরের কোনো পরিবর্তন হয় না, রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিবর্তন ঘটে না। 2 নম্বর, এটা 1 নম্বর শূন্যস্থান। 2 নম্বর বলছে এসটিপিতে যে কোনো এক মোল গ্যাসের এক মোল অণুর আয়তন 22.4 লিটার, 22.4 লিটার। এখান থেকে একটা অবজেক্টিভ তোমরা পরীক্ষায় পাবে। চুনাপথরের তাপ বিয়োজন, চুনাপথর মানে কি ক্যালসিয়াম কার্বনেট, এটাকে তাপ বিয়োজন করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে উৎপন্ন হবে CaO প্লাস CO2, অর্থাৎ এটা আছে শূন্যস্থানে হবে, এটা অলরেডি দেওয়া আছে, এটা শূন্যস্থানে হবে CaO ক্যালসিয়াম অক্সাইড। তো সত্য মিথ্যা 1 নম্বর কি বলছে দেখো, বলছে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.089 গ্রাম, অবশ্যই সত্য। এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর 0.089 গ্রাম। 2 নম্বর প্রশ্ন বলছে এসটিপিতে 22.4 লিটার CO এবং 22.4 লিটার N2 এর গ্যাসের ভর সমান, সত্য, এটা সত্য, গ্যাসের ভর সমান হবে। 3 নম্বর গ্যাসের ভরের কোনো পরিবর্তন হয় না, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রমাণগত একটু বাষ্পীভূত, মিথ্যা, প্রমাণগত একটু বাষ্পীভূত নয় কখনোই, মিথ্যা। অর্থাৎ এখানে অল অবজেক্টিভ শেষ, আর কোনো অবজেক্টিভ নেই। তোমরা প্রত্যেকটা অবজেক্টিভ প্রথম থেকে দেখবে শেষ পর্যন্ত ভিডিওটা, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট প্রত্যেকেই করবে, টেনে দেখবে। দেখো টেনে দেখলে তোমাদের প্রবলেম, কারণ তোমরা বুঝতে পারবে না 1 নম্বর, কারণ এই চ্যাপ্টার অবজেক্টিভ গুলো বিশেষ করে আমি ম্যাথমেটিক্যালি বুঝিয়েছি করি, কারণ এই চ্যাপ্টার প্রত্যেকটা জিনিস ম্যাথমেটিক্যালি, অর্থাৎ সমীকরণ গঠন করে তবে করে বার করতে হয়, সেটা আমি বলে দিয়েছি এখানে, ভালো করে দেখবে। আর এর পরের চ্যাপ্টার হবে পরে আমি 4 5 চ্যাপ্টার 4 আর 5 নম্বর চ্যাপ্টারের পরের পার্টে শেষ করব। পার্ট এ তে সায়ান প্রকাশনী, পার্ট এ তে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 শেষ করলাম, আর বাকি থাকলো পরের পার্টে আমি আনবো চ্যাপ্টার 3 4 and 5 পার্ট 2 এ ফিজিক্যাল সায়েন্স সায়ান প্রকাশনী। তো এটুকু বলবো, এই সায়ান প্রকাশনী পার্ট 5 পর্যন্ত দেওয়ার পরে 4 আর 5 দেব, দেওয়ার পরে লাইফ সায়েন্সের অলরেডি 3টা দিয়ে দিয়েছি, ফিজিক্যাল লাইফ সায়েন্সের আমার সব শেষ হয়ে গেছে, ফোর্থ চ্যাপ্টার 5th চ্যাপ্টার শেষ হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, শুধু পোস্ট করতে বাকি, সেটা আস্তে আস্তে করব, কারণ একসঙ্গে সব দিলে তোমরা বুঝে উঠতে পারবে না। আর বারবার যেটা বলি, ম্যাথমেটিক্স গুলো তোমরা ঠিকঠাক দেখছো না, অ্যাকচুয়ালি আমি ম্যাথের টিচার, এগুলো আমি পড়াই, কারণ আমি কিছু টিউশন পড়াই বা স্কুলে ক্লাস নিতে হয়, তাই স্কুলে ক্লাসে পারপাসে হয়তো এইগুলো আমি যথেষ্ট একটু বুঝি, কাজটা হলে বুঝি, তো সেই পারপাসে আমি এগুলো পড়াই। হয়তো ভুল ভ্রান্তি হলে তোমরা অবশ্যই সেটা আমাকে বলবে, আমি সেটা অবশ্যই ঠিক করে নেবো। আর
যেটা বলি আমি ম্যাথ টিচার, ম্যাথটা অবশ্যই ভালো করে ফলো করো, অবশ্যই তোমরা ভালো কিছু পাবে যদি সব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো প্রবলেম হলে। আর যেটা বলার সে বলে দিয়েছি প্রথমে, যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করো, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কারণ অনেকেই ভিডিও আমি দেখছি যে দেখেছে আমার ভিডিও 20 জন দেখেছে, অথচ টোটাল মিনিট হচ্ছে গিয়ে কি 100 মিনিট, 20 জন 100 মিনিট 5 মিনিট করে দেখে, কারণ তো ভিডিওটা হচ্ছে আমার 8 ঘন্টার ভিডিও। তাই ভিডিও তোমরা ঠিকঠাক দেখছো না গো। তাই তোমরা যদি চালাকি করো তাহলে চালাকি ফল পরীক্ষা হলে এটা পাবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। তো এখানে এগুলো শেষ করছি। আর পরবর্তী পার্ট ফিজিক্যাল সায়েন্সের ছায়া প্রকাশনীর চ্যাপ্টার নম্বর 4 আর চ্যাপ্টার 5 নিয়ে আসবো। তার আগে আমি কিছু ম্যাথের পোস্ট করব। এইটা পোস্ট করার পরে এই যে চ্যাপ্টার নম্বর 1 2 3 ছায়া প্রকাশনী প্রকাশ করার পরে আমি ম্যাথের কিছু পোস্ট করব 2-3 দিন ধরে। তারপরে আমি ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ পোস্ট করব, তার আগে পোস্ট করব না। অর্থাৎ আমি অলরেডি ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ এই উইকের মধ্যে কমপ্লিট করে ফেলবো, কিন্তু পোস্ট আমি এখন করব না। কারণ তোমরা যেগুলো পোস্ট করেছো সেগুলো যতক্ষণ না দেখা হবে ততক্ষণ আমি পোস্ট করব না। ম্যাথ পোস্ট করব, ম্যাথ পোস্ট দেখতে থাকো। ম্যাথ পোস্ট যদি না দেখতে থাকো তাহলে এটা আমার কোনো প্রবলেম নেই, কারণ এটা তোমাদেরই সমস্যা। তোমরা যদি মনে করো যে না দেখে তোমাদের সুবিধা হবে তাহলে দেখো না। বাস এখানে এগুলো শেষ করছি।